ডিসেম্বরের শেষ দিক, কাঁপানো শীত, ভোরের নিঃশব্দতা এখনও পুরোপুরি ভাঙেনি। পশ্চিমবঙ্গের কোচবিহার মেখলিগঞ্জ সীমান্ত, চারিদিকে ঘন কুয়াশা এমনভাবে ছেয়ে আছে যেন প্রকৃতি নিজেই সব কিছু লুকিয়ে রাখতে চাইছে। 2 মিটার দূরের কিছুই দেখা যাচ্ছে না। আর ঠিক এই সময়েই বর্ডার সিকিউরিটি ফোর্সের 174 নম্বরের ব্যাটালিয়নের কনস্টেবল মিস্টার বেদ প্রকাশ সীমান্তে টহল দিচ্ছিলেন। সব কিছু ছিল স্বাভাবিক যতক্ষণ না হঠাৎ তার চোখে পড়ল কিছু ছায়া। কিছু মানুষ গরু নিয়ে চুপিসারে সীমান্ত পার করার চেষ্টা করছে। 1 সেকেন্ডও দেরি না করে সে দৌড়ে গেল তাদের ধাওয়া করতে। কিন্তু কুয়াশার সেই অদৃশ্য আড়ালের মধ্যে সে বুঝতেই পারল না ঠিক কখন সে নিজেই আন্তর্জাতিক সীমান্ত পের করে ফেলেছে। এরপর যা ঘটল সেটা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। পাচারকারীরা পরিকল্পিতভাবে তাকে তার দল থেকে বিচ্ছিন্ন করে ফেলল, আর একজন সশস্ত্র বিএসএফ জওয়ানকে টেনে নিয়ে যাওয়া হলো বাংলাদেশের ভেতরে। কিন্তু প্রশ্ন হলো, একজন সশস্ত্র সীমান্তরক্ষী কিভাবে এত সহজে ধরা পড়ে গেল? এটা কি শুধুমাত্র একটা কুয়াশার ভুল, নাকি এর পেছনে ছিল বড় কোনো পরিকল্পনা? কিন্তু যা ঘটলো এরপর সেটা কেউ আশা করেনি। পাচারকারীরা তাকে সরাসরি হস্তান্তর করে দিল বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবির হাতে। পরিস্থিতি একসময় পৌঁছে গিয়েছিল চরম উত্তেজনায়, কিন্তু গুলি নয়, কূটনীতির পথেই সমাধান খোঁজা হয় এবং শেষ পর্যন্ত নিরাপদে ফিরিয়ে দেওয়া হয় জওয়ান বেদ প্রকাশকে। Situation under control. The soldier has been safely recovered. কিন্তু এই ঘটনাটা শুধু একটা জওয়ানের গল্প নয়, এটা আসলে একটা অনেক বড় সমস্যার ছোট একটা অংশ। ভারত বাংলাদেশের সীমান্তে এ ধরনের ঘটনা নতুন নয়। প্রতিদিন কেউ না কেউ চেষ্টা করছে এই সীমান্ত পার করতে, কেউ জীবনের ঝুঁকি নিয়ে, আর কেউ অর্থের লোভে। কিন্তু প্রশ্ন হলো কেন এত মানুষ এই বিপজ্জনক পথে নামছে? কেন আমাদের জওয়ান নিজের জীবন ঝুঁকিতে ফেলে এদের থামানোর চেষ্টা করছে? এর উত্তর লুকিয়ে আছে একটা অদৃশ্য অর্থনীতির ওপরে, যা সীমান্তের দুই পাশে হাজার হাজার মানুষকে ধীরে ধীরে গ্রাস করছে। গবাদি পশু পাচার, আর সেই সীমান্তের হাট ব্যবস্থা, যেখানে আইন আর অবৈধতার মাঝখানে চলে এক অদৃশ্য লেনদেন। আর এই খেলায় থাকে শুধুমাত্র ছোট ছোট দালাল নয়, নামের আড়ালে লুকিয়ে থাকে বড় বড় প্রভাবশালী মুখ। কিছু নিউজ রিপোর্টে উঠে এসেছে কিছু নাম। এনামুল হক, যাকে এই চক্রের মাস্টার মাইন্ড বলা হয়, অনুব্রত মণ্ডল, একজন প্রভাবশালী রাজনৈতিক মুখ, আরও অনেক নাম যারা সরাসরি নয় কিন্তু ছায়ার আড়ালে চালিয়ে যাচ্ছে এই অদৃশ্য সাম্রাজ্য। এখানেই প্রশ্নটা আরও বড় হয়ে ওঠে। যখন সীমান্তের একজন জওয়ান নিজের জীবন বাজি রাখছে, তখন এই খেলায় লাভবান হচ্ছে কারা? এটা কি শুধু পাচার, নাকি একটা এমন চক্র যেখানে ক্ষমতা, টাকা আর প্রভাব মিলে দেশটাকেই ঠেলে দিচ্ছে বিপদের মুখে? এই চক্রটাকে বুঝতে হলে আমাদের ঢুকতে হবে এর ভেতরে। ধাপে ধাপে দেখতে হবে কিভাবে শুরু হয় এই যাত্রা, কোথা দিয়ে যায়, আর শেষ পর্যন্ত কারা লাভবান হয়। এই যাত্রা শুরু হয় পশ্চিমবঙ্গ, আসাম আর বিহারের সীমান্ত ঘেঁষা কিছু অঞ্চলের গবাদি পশুর হাট থেকে, যেখানে সব কিছুই দেখতে স্বাভাবিক, কৃষক, নেতা, দামাদামি। কিন্তু এই স্বাভাবিকতার আড়ালেই শুরু হয় এক অদৃশ্য খেলা। কম দামে কেনা হয় গরু, তারপর চুপিসারে তুলে দেওয়া হয় দালালদের হাতে। আর সেখান থেকেই এটা শুধু আর একটা ব্যবসা থাকে না, এটা ঢুকে পড়ে একটা বিশাল চক্রের মধ্যে, যেখানে ছোট ব্যবসায়ীরা মিশে যায় বড় সিন্ডিকেটে। অস্থায়ী ঘাঁটি, গোপন রাখার জায়গা, আর একসাথে জড়ো করা হয় ডজন ডজন গরু। তারপর শুরু হয় সবচেয়ে বিপজ্জনক অংশ। রাত নামার সাথে সাথে অন্ধকারে চুপচাপ এগিয়ে চলে এই কাফেলা, কখনো ট্রাকে, কখনো পায়ে হেঁটে। লোকাল গাইডরা দেখিয়ে দেয় কোন পথে গেলে চেকপোস্ট এড়ানো যাবে, কোন পথে গেলে কেউ ধরতে পারবে না। কিন্তু আসল খেলা শুরু হয় সীমান্তের কাছে। যখন রাস্তা বন্ধ হয়ে যায়, তখন খুলে যায় নদীর পথ। কালিন্দী, ইছামতি, রায়মঙ্গল, হাড়িয়াভাঙা, এই নদীগুলো শুধু জল নয়, এগুলো হয়ে ওঠে একটা চলমান করিডোর। রাতের অন্ধকারে সব কিছু হয় নিঃশব্দে, না থাকে আলো, না থাকে কোনো শব্দ, শুধু জল। আর সেই জলের মধ্যে নামানো হয় গরুগুলো, জোর করে ওদের সামনে ঠেলে দেওয়া হয় ঠান্ডা স্রোতের দিকে। আর তখন মাঠে নামে রাখালরা, স্থানীয় ছেলেরা যারা সাঁতারে পাকা, নদীর প্রতিটা বাঁক চেনে। ওরা গরুর লেজ আঁকড়ে ধরে আর ভেসে যায় অন্ধকারের মধ্যে, এক হাতে গরু আর এক হাতে নিজের জীবন। স্রোত টানে, পা পিছলে যায়, কিন্তু থামার কোনো উপায় নেই,
কারণ এই পথে ফিরে আসার কোনো গ্যারান্টি নেই। অনেকে পার হয়ে যায় আর অনেকে নদীর সাথেই হারিয়ে যায়। আর সব পথ যখন বন্ধ হয়ে যায় তখন বেছে নেওয়া হয় মাটির পথ। সীমান্তের এমন কিছু এলাকা যেখানে কাঁটাতার আছে কিন্তু ফাঁকও আছে। রাত নামলেই ঘন কুয়াশা ঢেকে দেয় সব কিছু, দূর থেকে কিছুই দেখা যায় না। এটাই সুযোগ। দালালরা অপেক্ষা করে ঠিক এই সময়ের জন্য। একটা আলো জ্বলে ওঠে, একটা লণ্ঠন অথবা একটা নির্দিষ্ট ডাক। ওপাশে প্রস্তুত লোক, এপাশে প্রস্তুত মাল। আর তারপর শুরু হয় পারাপাড়। কোথাও কোথাও কাঁটাতারের বেড়া দাঁড়িয়ে আছে, আর তখন ব্যবহার করা হয় অমানবিক উপায়। কাঠের তৈরি অস্থায়ী ক্রেন, যেখানে গরুগুলো দড়ি দিয়ে বেঁধে তুলে ফেলা হয় কাঁটাতারের ওপরে জোর করে। অনেক সময় গরুগুলো আঘাত পায়, কিন্তু এটা থামে না, কারণ এটা একটা চেন, একটা অর্ডার, একটা ডেলিভারি। আর যখন এই গরুগুলো সীমান্ত পার করে ফেলে তখন গল্পটা শেষ হয় না, বরং আসল খেলা শুরু হয় সীমান্তের ওপারে। বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, খুলনা অঞ্চলে আগেই প্রস্তুত থাকে একটা শক্তিশালী নেটওয়ার্ক, যারা অপেক্ষা করে ঠিক এই মুহূর্তটার জন্য। ইছামতি, কালিন্দী, রায়মঙ্গল এই নদীগুলোর পাশ দিয়ে রাতের অন্ধকারে গরুগুলো ঢুকে পড়ে বাংলাদেশের ভেতরে। আর সেখানেই তাদের নিয়ে যাওয়া হয় গোপন খাটালগুলোতে। 3 দিন, 5 দিন, কখনো 1 সপ্তাহ ওদের রাখা হয়, খাওয়ানো হয়, শুধু একটা কারণে, ওজন বাড়ানোর জন্য। কখনো কখনো এই খেলাটা দ্রুত শেষ করতে এমন কিছু ইঞ্জেকশনও ব্যবহার করা হয়, যার প্রভাবে কয়েক দিনের মধ্যেই অস্বাভাবিকভাবে বেড়ে যায় ওজন, যাতে বাজারের দাম আরও বাড়ে। তারপর কিছু গরুর গায়ে নতুন ট্যাগ লাগানো হয়, যেন মনে হয় এগুলো এখানকারই। অবৈধের সব চিহ্নই মুছে ফেলা হয়, মাত্র সামান্য জরিমানা আর একটা রসিদ, আর তাতেই অবৈধ পাচার হয়ে যায় বৈধ বাণিজ্যে। তারপর সেগুলো ছড়িয়ে পড়ে ঢাকা, খুলনা, চট্টগ্রাম, পুরো দেশের বাজারে। এই পুরো সিস্টেমটা এতটাই নিখুঁতভাবে কাজ করে যে সীমান্তের অন্ধকারে শুরু হওয়া এই যাত্রা শেষ হয় একটা বৈধ বাজারে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, এই ব্যবসার টাকা যায় কিভাবে? কারণ কোটি কোটি টাকার লেনদেন কখনোই সরাসরি ব্যাংকের মাধ্যমে করা সম্ভব নয়। ভারত বাংলাদেশের সীমান্তে ক্যাশ নিয়ে লেনদেন করা মানেই সবচেয়ে বড় ঝুঁকি। ধরা পড়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। তাই পাচারকারীরা ব্যবহার করে একটা পুরনো কিন্তু শক্তিশালী সিস্টেম, হাওলা। হাওলা হলো একটা গোপন টাকার লেনদেনের সিস্টেম, যেখানে না থাকে কোনো ব্যাংক, না থাকে কোনো অফিসিয়াল রেকর্ড। পুরো সিস্টেমটাই চলে বিশ্বাস আর নেটওয়ার্কের ওপর। বিষয়টা খুবই সিম্পল কিন্তু খুবই গোপন। ধরুন বাংলাদেশের একজন ক্রেতা একজন হাওলা এজেন্টকে টাকা দিল। ওই টাকা কখনো সীমান্ত পার হবে না। এজেন্ট তারপর তার ভারতের পার্টনারকে জানায় কোনো ব্যাংক ট্রান্সফার নয়, শুধু কোড বা গোপন বার্তা। তারপর ভারতে থাকা আরেকজন হাওলা অপারেটর একই অঙ্কের টাকা পাচারকারীদের হাতে তুলে দেয়। অর্থাৎ টাকা এক দেশ থেকে আরেক দেশে যায় না, শুধু হিসাব বদল হয়। এরপর এই হাওলা নেটওয়ার্ক নিজেরা হিসাব মেলায়, কখনো পণ্য লেনদেনের মাধ্যমে, কখনো সোনা আর ডলারের মাধ্যমে, আর কিছু ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সিও ব্যবহার হচ্ছে। এই সিস্টেমটা এত জনপ্রিয় কেন? কারণ এটা দ্রুত ট্রেস করা কঠিন, আর কোনো কাগজপত্র নেই। এই পুরো নেটওয়ার্কে জড়িত থাকে হাওলা এজেন্ট, দালাল, পাচারকারীরা আর সীমান্ত পার করানো লোকজন। প্রত্যেকেই পায় আলাদা কমিশন, এবং এই কমিশনের ওপরেই চলে পুরো চক্রটা। তবে এই সিস্টেমটা পুরোপুরি অবৈধ। যে কোনো সময় আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। টাকা হারানোর ঝুঁকিও থাকে, কারণ এখানে কোনো প্রমাণ নেই। সীমান্তে এই অদৃশ্য অর্থনীতি কাগজে কলমে নেই, কিন্তু বাস্তবে বিশাল। এখানে না আছে ব্যাংক, না আছে হিসাব, আছে শুধু বিশ্বাস, নেটওয়ার্ক আর অদৃশ্য লেনদেন। এটাই হাওলা নেটওয়ার্ক, যেখানে টাকা চলে কিন্তু কোনো চিহ্ন রেখে যায় না। নিউজগুলো একটার পর একটা জুড়লে একটা ভয়ঙ্কর প্যাটার্ন সামনে আসে। 2021 সালে বিএসএফ জব্দ করে 20,000-এরও বেশি গরু। তারপর 2022 সংখ্যা কমে দাঁড়ায় প্রায় 18,000। 2023 আবার একটু বাড়ে, প্রায় 20,000-এরও কাছাকাছি। কিন্তু এরপর 2024 সংখ্যা নেমে আসে 17,000-এ। 2025 আরও কম, মাত্র 15,000। আর এখন 2026 এই সংখ্যা নেমে এসেছে প্রায় 10,000-এ। প্রথম দেখায় মনে হয় স্মাগলিং কমেছে, কিন্তু আসল সত্যটা অন্যরকম। সংখ্যা কমেছে কিন্তু পদ্ধতি বদলাচ্ছে। আগে যেখানে গরু ছিল প্রধান পণ্য, এখন সেখানে ঢুকে পড়েছে ড্রাগস, ক্রিপ্টো, অর্থাৎ আরও বড় অদৃশ্য লেনদেন। বিএসএফ যত কম গরু জব্দ করেছে তার মানে এটা নয় সীমান্তে অপরাধ কমেছে।
তার মানে অপরাধ আরও স্মার্ট হয়েছে, সংখ্যা কমে গেছে কিন্তু খেলা এখনও চলছে। অর্থাৎ পুরনো ব্যবসা কমেছে কিন্তু নতুন ব্যবসা আরও দ্রুত বাড়ছে। 2021 সালে প্রায় 120 কোটি টাকার সোনা জব্দ করা হয়। 2022 সালের সংখ্যা দাঁড়ায় 180 কোটিতে। 2023 এই বৃদ্ধি আরও দ্রুত হয়, প্রায় 260 কোটি। আর তারপর 2024 1 লাফে 400 কোটিরও বেশি। 2025 এই সংখ্যা ছাড়িয়ে যায় 600 কোটি। 2026 প্রায় 750 কোটি টাকা। মানে সোজা কথায় যেখানে পুরনো পথগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেখানেই নতুন রাস্তা খুলছে। আর এই নতুন খেলা আরও বড়, আরও দ্রুত, আরও বিপজ্জনক হয়ে উঠছে। সব কিছু জানার পর প্রশ্ন এখন একটাই, যেখানে সব কিছু এত নিখুঁতভাবে কাজ করে সেখানে এই পুরো চক্র কি থামানো সম্ভব? হ্যাঁ, সম্ভব। এই সমস্যা থামাতে হলে শুধু টহল বাড়ালেই হবে না, দরকার পুরো সিস্টেমটাকে ভেঙে ফেলার। প্রথম ধাপ, সীমান্তে দুর্বল এলাকাগুলোকে পুরোপুরি সিল করতে হবে, বিশেষ করে নদীপথ আর কুয়াশাপ্রবণ অঞ্চল যেখানে সব থেকে বেশি পাচার হয়। দ্বিতীয় ধাপ, প্রযুক্তির আরও বড় ব্যবহার, এআই নজরদারি, ড্রোন পেট্রোল, রিয়েল টাইম সেন্সার, যাতে মানুষের ওপর নির্ভরতা কমে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, টাকার উৎস বন্ধ করতে হবে, হাওলা নেটওয়ার্ক আর অবৈধ ফান্ডিং এই জায়গায় আঘাত করতে হবে, কারণ টাকা বন্ধ হলেই চক্র নিজে থেকেই ভেঙে পড়বে। চতুর্থ ধাপ, লোকাল নেটওয়ার্ক ভাঙা, দালাল, লোকাল গাইড, রুট সেন্টার। পঞ্চম ধাপ, ছোট মাছ নয় বড় খেলোয়াড় টার্গেট করতে হবে, কারণ রাখাল আর দালাল বদলায় কিন্তু যারা এই চক্র চালায় তারা একই থাকে। তাই মূল মাথাগুলোকে একবার ধরতে পারলেই এই অন্ধকার সাম্রাজ্যকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া সম্ভব। কতটা অদ্ভুত ব্যাপার, তাই না? সব কিছু থামানোর ক্ষমতা যাদের হাতে, এই খেলা বন্ধ না হওয়াটা তাদেরই একটা সিদ্ধান্ত।